সময়ের চাকা কিভাবে ঘোরে তা আমরা কেউই আগে থেকে অনুমান করতে পারি না। আজ রাগের বশে আমরা যাকে আঘাত করি, নিয়তি হয়তো কাল তাকেই আমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে দাঁড় করিয়ে দেয়। আমার আজ যে ক্ষমার বীজ আমরা বপন করি, তা একসময় বিশাল মহিরু হয়ে আমাদেরই ছায়া দেয়। বন্ধুরা, আজ আপনাদের শোনাব কলকাতার বুকে ঘটে যাওয়া এমনই এক বাস্তব এবং হৃদয়স্পর্শী গল্প, যা প্রমাণ করে যে মানবতা এবং ক্ষমা কখনো বৃথা যায় না। এটি এমন এক ছেলের গল্প যে তার মুমূর্ষু মায়ের চিকিৎসার জন্য হাসপাতালের বারান্দায় দিকভ্রান্তের মতো দাঁড়িয়েছিল, আর এমন এক মহিলা ডাক্তারের গল্প যার একটি পদক্ষেপ পুরো জীবনের সমীকরণ বদলে দিয়েছিল। কলকাতার এসএসকেএম পিজি হাসপাতালের এক কোণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবকের চোখে মুখে ছিল চরম হতাশা। নিজের মায়ের মেডিকেল রিপোর্টগুলো হাতে নিয়ে সে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল। তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছিল তীব্র ক্লান্তি, নির্ঘুম রাতগুলোর ছাপ আর মনের গহীনে লুকিয়ে থাকা এমন এক হারানোর ভয় যা সে কাউকে মুখ ফুটে বোঝাতে পারছিল না। যুবকটির নাম অনির্বাণ। কলকাতার যাদবপুর এলাকার বাসিন্দা অনির্বাণ পেশায় একজন ব্যাংক ম্যানেজার। বয়স তার ৩২-এর কোঠায়। অত্যন্ত দায়িত্বশীল, ধীরস্থির এবং নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ একজন মানুষ সে। তবে সেই মুহূর্তে তার আর কোনো পরিচয় ছিল না। সে ছিল শুধুই এক অসহায় সন্তান, যার জন্মদাত্রী মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন। মায়ের চিকিৎসার জন্য অনির্বাণ কলকাতার নামি দামি বহু ছোট বড় হাসপাতালে ছুটে বেরিয়েছিল। অবশেষে চিকিৎসকরা তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, এই আশায় যে সেখানে হয়তো শেষ কোনো রাস্তা খুলে যেতে পারে। তার মাকে ক্যান্সারের মতো মারণ রোগ গ্রাস করেছিল এবং সেটিও একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ডাক্তাররা কথাটা বেশ সাবধানতার সাথেই জানিয়েছিলেন, কিন্তু অনির্বাণের কানে সেই কথাগুলো যেন ভারী হাতুড়ির আঘাতের মতো এসে পড়েছিল। সেদিন হাসপাতালের ওপিডির বাইরে হতাশ হয়ে বসে থাকার সময় হঠাৎ তার দৃষ্টি আটকে গেল সামনের দিক থেকে হেঁটে আসা এক মহিলা ডাক্তারের দিকে। পরনে শুভ্র অ্যাপ্রন, গলায় ঝোলানো স্টেথোস্কোপ আর চুলগুলো খুব পরিপাটি করে গুছিয়ে বাঁধা। বয়স আনুমানিক ২৮ বছর হবে। সেই ডাক্তারের মুখের দিকে নজর পড়তেই অনির্বাণের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজের মনেই বলে উঠল, না, এসে হতেই পারে না। অনির্বাণ কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সে কোনোভাবেই চাইছিল না যে ওই মহিলা ডাক্তারের দৃষ্টি তার ওপর এসে পড়ুক। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে চলে যাওয়ার উপক্রম করছিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে অত্যন্ত ধীর ও শান্ত একটি কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি। ডাক শুনে অনির্বাণের পা দুটো যেন মাটিতেই গেঁথে গেল। সে অত্যন্ত ধীরগতিতে পেছন দিকে ঘুরে তাকাল। দেখল সেই মহিলা ডাক্তার ঠিক তার সামনেই এসে দাঁড়িয়েছেন। ডাক্তারের চোখে মুখে স্পষ্টতই এক ধরনের ইতস্তত ঘাপ খেলা করছিল। তিনি বেশ সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো কোনো ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন? দক্ষিণ কলকাতার কোনো একটি শাখায়? এই কথা শুনে অনির্বাণের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রথম কয়েক মুহূর্ত সে মুখ ফুটে কোনো শব্দই উচ্চারণ করতে পারল না। তারপর একটু সামলে নিয়ে মৃদুস্বরে জবাব দিল, হ্যাঁ, ছিলাম। ডাক্তার তখন একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে আমার কিছু জরুরি কথা বলার আছে। যদি আপনি আমাকে কেবল 2 মিনিট সময় দেন। অনির্বাণ সোজা ওই ডাক্তারের চোখের দিকে তাকাল। সেই একই চেনা মুখাবয়ব, সেই একই দীপ্তি। তবে আজকের সেই চোখে রাগের পরিবর্তে ছিল এক অদ্ভুত নম্রতা। এই ডাক্তারের নাম ছিল নন্দিনী। নন্দিনী অত্যন্ত নিচু এবং শান্ত গলায় বলল, আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। এই কথাটি শোনা মাত্রই অনির্বাণের চোখের সামনে পুরনো দিনগুলোর স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। সালটা ছিল 2016, 8ই নভেম্বর। দেশ জুড়ে তখন নোট বাতিলের ঐতিহাসিক ঘোষণা হয়ে গেছে। প্রতিটি ব্যাংকের বাইরে মানুষের উপচে পড়া লম্বা লাইন, চরম হুড়োহুড়ি, মানুষের চোখে মুখে তীব্র ক্ষোভ, অস্থিরতা। আর সেই পরিস্থিতির মাঝেই একটি মেয়ে সবার সামনে তাকে সজোরে চড় কষিয়েছিল। সেই রাগান্বিত মেয়েটি আর কেউ নয়, স্বয়ংই নন্দিনীই ছিল। সেই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরেই নন্দিনীর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বিয়ের জন্য জমানো পরিবারের সমস্ত অর্থ ব্যাংকেই গচ্ছিত ছিল। কিন্তু নোট বাতিলের সেই আকস্মিক ঘোষণায় নগদ টাকা তোলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। নন্দিনী সেদিন ভোর 5টা থেকে ব্যাংকের লাইনে এসে দাঁড়িয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর সামান্য সময়ের জন্য সে একটু চা খেতে লাইনের বাইরে গিয়েছিল। আর যখন সে ফিরে এলো, তখন লাইনে দাঁড়িয়ে থাকা বাকি মানুষজন তাকে কিছুতেই নিজের জায়গায় আর ঢুকতে দিল না। তুমুল হট্টগোল শুরু হলো।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে হলো এবং ঠিক সেই সময়ই ব্যাংকের তরুণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনির্বাণকে সেখানে তলব করা হয়েছিল। চারপাশের মানুষের প্রবল চাপের মুখে পড়ে সেদিন অনির্বাণ নন্দিনীকে বাধ্য হয়েই পেছনের দিকে গিয়ে নতুন করে লাইনে দাঁড়াতে বলেছিল। নন্দিনীর তখন মনে হয়েছিল তার সাথে চরম অন্যায় করা হচ্ছে। সামনেই তার বিয়ে, পরিবারের প্রত্যেকটি সদস্য প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এই সীমাহীন ক্ষোভ এবং চরম অসহায়তার বশবর্তী হয়ে সে নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সবার উপস্থিতিতে সে প্রকাশ্যেই অনির্বাণকে সজোর একটি চড় মেরে বসেছিল। শুধু তাই নয়, তাকে ধাক্কাও দিয়েছিল, যার ফলে অনির্বাণ মাটিতে পড়ে গিয়েছিল। উপস্থিত জনতা উত্তেজনার বশে চিৎকার করতে শুরু করেছিল। পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারত এবং বিষয়টি অনেক দূর গড়াতে পারত। কিন্তু অনির্বাণ যখন কোনোভাবে জানতে পারল যে ওই মেয়েটির কয়েকদিন পরেই বিয়ে, তখন সে পুলিশের কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করেনি। সে কেবল একটি কথাই সেদিন বলেছিল, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নাও। ব্যাপারটা সেখানেই মিটে যাওয়ার কথা ছিল, কিন্তু রাগের বশে নন্দিনী সেদিন তার কাছে ক্ষমাটুকুও চায়নি। আর আজ ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, সেই নন্দিনী স্বয়ং তার সামনে এসে দাঁড়িয়েছে। সেদিন আমি সম্পূর্ণ ভুল ছিলাম। নন্দিনী অত্যন্ত ধীর কণ্ঠে নিজের ভুল স্বীকার করে বলল, ওই দিন আমার নিজের রাগের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল। আমি মানছি যে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু আপনার সাথে আমি যা আচরণ করেছি তা একেবারেই অনুচিত ছিল। আমি গত কয়েক বছর ধরে নিজের মনের ভেতরে এই অপরাধবোধের বিশাল বোঝা বয়ে বেড়াচ্ছি। অনির্বাণ এই কথাগুলো শুনে একদম চুপ করে রইল। পুরনো সেই অপমানের ব্যথাটা যেন সে আরও একবার নিজের ভেতরে অনুভব করছিল, তবে এখন আর সেই ব্যথায় আগের মতো কোনো তিক্ততা মেশানো ছিল না। সেদিন আপনি যদি আমার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করতেন, নন্দিনী আবার বলতে শুরু করল, তাহলে হয়তো আমার জীবনের গতিপথ সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যেত। আমার সেই বিয়েটাও আর কোনোদিন হতো না, আর হয়তো আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে একজন ডাক্তারও হতে পারতাম না। অনির্বাণের মুখে এই প্রথমবার এক চিলতে হালকা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, তার মানে তো দেখছি আমার সেদিন আরও দুটো চড় খাওয়া উচিত ছিল। অনির্বাণের মুখে এমন কথা শুনে নন্দিনী বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সে বলল, দয়া করে এমন কথা বলবেন না, আমি সত্যি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। এই কথার পর বেশ কিছুক্ষণ দুজনের মধ্যেই এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তারপর নীরবতা ভেঙে নন্দিনী নিজেই জিজ্ঞাসা করল, তা আপনি হঠাৎ এই হাসপাতালে কেন? কথাটি শোনা মাত্রই অনির্বাণের দুই চোখ জলে ছলছল করে উঠল। সে বলল, আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, শেষ একটা খড়কুটো আঁকড়ে ধরার আশা নিয়েই এখানে ছুটে এসেছি। নন্দিনীর মুখের হাসি মিলিয়ে গিয়ে গাম্ভীর্য নেমে এলো। সে দ্রুত জিজ্ঞাসা করল, উনি এখন কোন ওয়ার্ডে ভর্তি আছেন? অনির্বাণ উত্তর দিল, অনকোলজি ওয়ার্ডে। চলুন আমার সাথে। নন্দিনী তৎক্ষণাৎ বলল, আমি গিয়ে দেখছি। অনির্বাণ অত্যন্ত অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে বলল, আপনি? নন্দিনী উত্তর দিল, আমি এই হাসপাতালেরই একজন রেসিডেন্ট ডাক্তার। আপনার মায়ের জন্য অন্তত আমি যতটুকু সাহায্য করতে পারব তা অবশ্যই করব। এরপর দুজনে একসাথে অনকোলজি ওয়ার্ডের দিকে পা বাড়ালো। ওয়ার্ডের দিকে যাওয়ার পুরো রাস্তাটা অনির্বাণের মন এক অদ্ভুত এবং মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন হয়েছিল। যে মানুষটির মুখ সে গত কয়েক বছর ধরে চিরতরে ভুলে যেতে চেয়েছিল, আজ নিয়তির ফেরে সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। ওয়ার্ডে পৌঁছানোর পর নন্দিনী সেখানে উপস্থিত সিনিয়র ডাক্তারের সাথে বিস্তারিত কথা বলল। সে অত্যন্ত মনোযোগ দিয়ে সমস্ত মেডিকেল রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বেশ কিছুক্ষণ পর যখন সে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে এলো, তখন তার চোখে মুখে এক গভীর দুশ্চিন্তা আর গাম্ভীর্যের ছাপ স্পষ্ট ছিল। সে অত্যন্ত ধীর এবং সাবলীল কণ্ঠে অনির্বাণকে জিজ্ঞাসা করল, আপনি কি চরম সত্যিটা শোনার মতো অবস্থায় আছেন? এই কথা শোনা মাত্রই অনির্বাণের বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো ধুকফুক করতে শুরু করল। সে কোনো মতে বলল, হ্যাঁ বলুন। নন্দিনী জানালো, ক্যান্সার ইতিমধ্যেই অনেকগুলো স্টেজ পার করে বেশ দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আপনাকে এখন থেকেই মানসিকভাবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এই নিদারুণ সত্যিটা শোনার সাথে সাথেই অনির্বাণের চারপাশের পৃথিবীটা যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে নিজেকে সামলাতে না পেরে পেছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল, আর তার দুই চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। নন্দিনী এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাঁধে হাত রাখল। সে বলল, সাহস হারাবেন না, উনি এখনও আমাদের মাঝেই আছেন। মনে রাখবেন, যতক্ষণ মানুষের শ্বাস চলে ততক্ষণ পর্যন্ত আশা ছাড়তে নেই। সেদিনের পর থেকে নন্দিনী অনির্বাণের মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিল। সে প্রতিদিন নিয়মিতভাবে প্রতিটি নতুন রিপোর্টের ওপর তীক্ষ্ণ নজর রাখত।
সময় মতো ওষুধ দেওয়া হচ্ছে কি না তার খেয়াল রাখত এবং ডিউটি নার্সদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখত। অন্যদিকে অনির্বাণ নিজের ব্যাংক আর হাসপাতালের মাঝে পাগলের মতো দৌড়াদৌড়ি করে দিন কাটাতে লাগল। এই চরম ব্যস্ততা আর উদ্বেগের মাঝেই ধীরে ধীরে ওই দুজনের মধ্যে কথোপকথন বাড়তে শুরু করল। অতীকের সেই পুরনো রাগ আর অভিমান এখন একটা সুন্দর পারস্পরিক বোঝাপড়ায় রূপান্তরিত হতে শুরু করেছিল। তবে মানুষের জীবন কখনোই এতটা সহজ বা সরল পথে চলে না। একদিন সন্ধ্যার দিকে নন্দিনী দেখল যে নন্দিনীকে খুব বিষণ্ণ আর চিন্তিত দেখাচ্ছে। অনির্বাণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? নন্দিনী কিছুক্ষণ নিশ্চুপ থেকে তারপর বলল, একটা ছোট সমস্যায় পড়েছি। আমার নিজের পড়াশোনার ফিস বাবদ আমাকে 3 লাখ টাকা জমা করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার বাড়ির আর্থিক অবস্থা একেবারেই সুবিধের নয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এখন আমার কি করা উচিত। অনির্বাণ কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর সে অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনি এক কাজ করুন, আমার সাথে একটু আসুন। তার গলায় কোনো উত্তেজনা ছিল না, কিন্তু কথার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস লুকিয়েছিল। নন্দিনী বেশ কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে অনির্বাণ তাকে কোথায় নিয়ে যেতে চাইছে বা তার উদ্দেশ্য কি। তবু কোনো প্রশ্ন না করে সে অনির্বাণের সাথে হেঁটে হাসপাতালের পার্কিং লট পর্যন্ত গেল। দুজনে গিয়ে অনির্বাণের গাড়িতে বসল। পুরো রাস্তাটা নন্দিনী একেবারে চুপচাপ বসেছিল। তার মনের ভেতর এক অদ্ভুত দ্বিধা কাজ করছিল। সে সাধারণত এমন কোনো মেয়ে নয় যে নিজের সমস্যায় অন্যের কাছে সহজে হাত পাতে বা সাহায্য চায়। সে কেবল নিজের মনের দুশ্চিন্তার কথাগুলো অনির্বাণকে জানিয়েছিল মাত্র। সে ঘুণাক্ষরেও আশা করেনি যে সামনের মানুষটি তার কথা শুনে এভাবে তৎক্ষণাৎ তার পাশে এসে দাঁড়াবে। অনির্বাণ সোজা তার ব্যাংকের শাখার সামনে গিয়ে গাড়িটা থামালো। সে ভেতরে প্রবেশ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা পূরণ করল এবং একটু পরেই বাইরে বেরিয়ে এলো। তার হাতে ধরা ছিল একটি ব্যাংক চেক। সে কোনো রকম লোক দেখানো ভনিতা ছাড়াই সরাসরি চেকটা নন্দিনীর দিকে বাড়িয়ে ধরল। সে সহজ সুরে বলল, এতে পুরো 3 লাখ টাকা আছে, আপনার ফিজ সময় মতো জমা হয়ে যাবে। চেকটা হাতে নেওয়ার সময় নন্দিনীর হাত দুটো যেন থরথর করে কাঁপতে লাগল। তার চোখ কৃতজ্ঞতার জলে ভরে উঠল। সে অত্যন্ত নিচু কণ্ঠে বলল, কিন্তু এতগুলো টাকা আমি আপনাকে কিভাবে ফেরত দেব? অনির্বাণ একদম স্বাভাবিক গলায় উত্তর দিল, আপনার যখন সামর্থ্য হবে তখন ধীরে সুস্থে দিয়ে দেবেন। এই মুহূর্তে আপনার পড়াশোনাটা চালিয়ে যাওয়া সবচেয়ে বেশি জরুরি। আপনি দিনের পর দিন আমার মুমূর্ষু মায়ের জন্য যা করে চলেছেন তার কাছে এই সামান্য টাকার কোনো মূল্যই নেই। অনির্বাণের এই নিঃস্বার্থ আচরণের পর নন্দিনীর মুখে আর কোনো কথা জোগাল না। সে কেবল মাথা নিচু করে নিজের আবেগটুকু লুকিয়ে রাখার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তটিতে তার মনের মুকুরে বছর কয়েক আগের সেই অপ্রীতিকর ঘটনাটি আবারও ভেসে উঠল। সেই অভিশপ্ত দিন, যেদিন সে চরম রাগের বশবর্তী হয়ে এই মানুষটিকেই সবার সামনে চড় মেরেছিল। আর আজ ভাগ্যের কি খেলা, সেই একই মানুষটি পুরনো কোনো রাগ বা অভিযোগ বুকে পুষে না রেখে তার সবচেয়ে বড় বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে। এই ঘটনার পর থেকে তাদের দুজনের সম্পর্কের রসায়নে একটা বিরাট পরিবর্তন এলো। এখন তাদের মধ্যে কেবল একজন ডাক্তার আর রোগীর ছেলের পেশাদার সম্পর্ক সীমাবদ্ধ রইল না। তাদের মধ্যে এক গভীর আস্থার সেতু তৈরি হয়ে গিয়েছিল। নন্দিনী আগের চেয়ে অনেক বেশি মনোযোগ এবং দরদ দিয়ে অনির্বাণের মায়ের চিকিৎসা করতে শুরু করল। সে মায়ের প্রতিটি ওষুধ, প্রতিটি মেডিকেল পরীক্ষা এবং প্রতিটি নতুন রিপোর্টের ওপর কড়া নজর রাখত। অনির্বাণ যখন নিজের কাজের জন্য ব্যাংকে থাকত, তখন নন্দিনী নিজ দায়িত্বে মেসেজ পাঠিয়ে তাকে মায়ের শারীরিক অবস্থার সমস্ত খবর জানাত। এভাবেই ধীরে ধীরে দিন পেরিয়ে যেতে লাগল। এসএসকেএম হাসপাতালের সেই সাদাটে দেওয়াল, বিভিন্ন মেডিকেল মেশিনের একটানা আওয়াজ আর চারপাশের কড়া ওষুধের গন্ধ এখন অনির্বাণের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। সে বাইরের পৃথিবীর সামনে নিজেকে অত্যন্ত শক্ত আর মজবুত দেখানোর চেষ্টা করত ঠিকই, কিন্তু ভেতর ভেতর সে প্রবলভাবে ভেঙে পড়ছিল। নন্দিনী একজন ডাক্তার এবং বন্ধু হিসেবে অনির্বাণের এই মানসিক অবস্থাটা খুব ভালোভাবেই বুঝতে পারত। সে প্রায়শই অনির্বাণকে সাহস জুগিয়ে বোঝাত যে পরিস্থিতি যাই হোক না কেন তাকে মনের জোর ধরে রাখতে হবে। তার মা কখনোই চাইবেন না যে তার ছেলে এভাবে মানসিকভাবে ভেঙে পড়ুক। একদিন সন্ধ্যার দিকে অনির্বাণের মা অত্যন্ত দুর্বল গলায় তার ছেলেকে নিজের কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি ক্ষীণ হয়ে গিয়েছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবারে, যদি আমি আর না থাকি?
অনির্বাণ সাথে সাথে তার মায়ের কথায় বাধা দিয়ে বলে উঠল, তুমি একদম এসব কথা বলবে না মা। কিন্তু মায়ের দৃষ্টিতে তার আসন্ন পরিণতির কথা একদম পরিষ্কার ছিল। তিনি অনেক কষ্টে নিজের ছেলের হাতটা চেপে ধরে বললেন, তুই একা নোস বাবা, ওপরওয়ালা কখনোই কাউকে একেবারে খালি হাতে ছেড়ে দেন না। মায়েরই কথার অন্তর্নিহিত অর্থ অনির্বাণ সেই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারল না, কিন্তু ওয়ার্ডের দরজার বাইরে দাঁড়িয়ে নন্দিনী তাদের এই কথোপকথন পরিষ্কার শুনতে পাচ্ছিল। কথাগুলো শুনে তার বুকের ভেতরটা এক অদ্ভুত ব্যথায় টনটন করে উঠল। তার মনে হতে লাগল যেন এই অসহায় পরিবারটি বাইরের কেউ নয়, সম্পূর্ণ তার নিজেরই পরিবার। এর কিছুদিন পর হঠাৎ করেই অনির্বাণের মায়ের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটল। হাসপাতালের চিকিৎসকেরা নিজেদের সাধ্যমতো সমস্ত চেষ্টা করলেন, কিন্তু রোগ ততদিনে শরীরের আনাচে কানাচে অনেক বেশি দূর ছড়িয়ে পড়েছিল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। হঠাৎ করেই মনিটরের মেশিনের আওয়াজটা বদলে গেল। নার্সরা তড়িঘড়ি করে ছুটে এলেন, ডিউটি ডাক্তারও এলেন, কিন্তু কিছুক্ষণ পর পুরো ওয়ার্ডে এক অদ্ভুত এবং চরম নিস্তব্ধতা নেমে এলো। অনির্বাণ ঠিক সেই জায়গাতেই পাথর হয়ে দাঁড়িয়েছিল। তার 2 চোখ তার মায়ের নিথর চেহারার উপর স্থির হয়ে আটকেছিল। তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থলটা আজ চিরতরে শেষ হয়ে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। বছরের পর বছর ধরে তার মনের ভেতর জমে থাকা মাকে হারানোর ভয়, দীর্ঘ ক্লান্তি আর বুক ফাটা ব্যথা যেন একসাথে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সেই চরম শোকের মুহূর্তে নন্দিনী অনির্বাণকে শক্ত হাতে সামলালো। সে হাসপাতালের সমস্ত দাপ্তরিক ও আনুষ্ঠানিক কাজগুলো মেটাতে সাহায্য করল। এমনকি মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সে ছায়ার মতো অনির্বাণের পাশেই ছিল। সে এক মুহূর্তের জন্যে অনির্বাণকে একাকিত্বের ভয়ঙ্কর রূপটা অনুভব করতে দেয়নি। এর পরের দিন যখন আত্মীয় স্বজন সবাই একে একে চলে গেল, বাড়িটা যেন একেবারে খাখা করতে লাগলো। অনির্বাণ নিজের ফাঁকা ফ্ল্যাটের ড্রয়িং রুমে একা বসেছিল। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি আসবাব তাকে শুধু তার মায়ের কথাই মনে করিয়ে দিচ্ছিল। রান্নাঘর, পুজোর ঘর, এমনকি সেই পুরনো চেয়ারটা যেখানে মা রোজ বসে থাকতেন, সব কিছুতেই মায়ের স্মৃতি জড়িয়েছিল। বাড়ির নিস্তব্ধতা যেন চারপাশের দেওয়াল থেকে ধাক্কা খেয়ে তার বুকে ফিরে আসছিল। ঠিক এমন সময় সন্ধ্যায় দরজায় একটা কড়া নাড়ার শব্দ হলো। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল যে সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে। নন্দিনী অত্যন্ত নরম গলায় তাকে জিজ্ঞেস করল, এখন কেমন আছেন আপনি? অনির্বাণ নিজের চরম শোক লুকিয়ে মুখে হালকা একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু তার সেই মলিন হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাতে পারল না। সে বলল, আমি সত্যি জানি না এখন আমার কি করা উচিত, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। বাড়িতে আর কেউ নেই, আবার কয়েকদিন পর অফিসও যেতে হবে। চারপাশে সব কিছু বড্ড বেশি ফাঁকা আর শূন্য মনে হচ্ছে। নন্দিনী তার কথা শুনে কিছুক্ষণ শান্ত হয়ে রইল। তারপর সে বলল, জীবনের এই শূন্যতা সব সময়ের জন্য স্থায়ী হয় না। সময়ের প্রলেপ ধীরে ধীরে এই শূন্যস্থান পূরণ করে দেয়। এই কঠিন সময়ে আপনাকে নিজেকে শক্ত হাতে সামলাতে হবে। অনির্বাণ সেই সন্ধ্যায় প্রথমবার নন্দিনীর কাছে মন খুলে নিজের জীবনের না বলা কথাগুলো শেয়ার করল। সে তার ভেঙে যাওয়া ব্যর্থ দাম্পত্য জীবনের কথা জানালো, কিভাবে তার প্রাক্তন স্ত্রী তার বৃদ্ধ বাবা মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে অস্বীকার করত, কিভাবে রোজকার সংসারে অশান্তি আর ঝগড়া লেগে থাকত, এবং কিভাবে শেষমেশ তিক্ততার মধ্যে দিয়ে সেই সম্পর্কটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার জীবনটা হঠাৎ করে এমন একটা কঠিন মোড়ে এসে থমকে দাঁড়াবে। নন্দিনী একজন মনোযোগী শ্রোতার মতো অনির্বাণের প্রতিটি কথা মন দিয়ে শুনতে লাগল। সে নিজে থেকে গায়ে পড়ে কোনো বাড়তি পরামর্শ বা উপদেশ দিল না, কেবল চুপচাপ তার মনের বোঝা হালকা হতে দিল। কখনো কখনো মানুষের জীবনে সবচেয়ে বড় সাহায্যটা আসে শুধু তার কথাগুলো মন দিয়ে শোনার মাধ্যমেই। সেই দিনের পর থেকে নন্দিনী প্রায়ই সময় পেলেই অনির্বাণের সাথে দেখা করতে আসতে শুরু করল। কখনো সে শুধু কেমন আছে তার খোঁজ নিতে আসত, আবার কখনো দুজন মিলে 1 কাপ চা খেতে খেতে গল্প করত। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে জমে থাকা সমস্ত আনুষ্ঠানিকতার দেওয়াল ভেঙে পড়তে শুরু করল। তারা একে অপরের কাছে নিজেদের মনের গোপন ভয়, জীবনের ভুল ভ্রান্তি এবং ফেলে আসা স্বপ্নগুলো মন খুলে শেয়ার করতে লাগল। অনির্বাণ নিজের অন্তরে অনুভব করতে পারল যে মায়ের মৃত্যুর পর তার ভেতরে যে এক বিশাল শূন্যস্থান তৈরি হয়েছিল, সেখানে ধীরে ধীরে কোনো এক নতুন আলোর রেখা প্রবেশ করছে। অন্যদিকে নন্দিনীরও মনে হতে লাগল যে অতীতে কাউকে অকারণে আঘাত করার যে তীব্র অপরাধবোধ সে দীর্ঘ বছর ধরে নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছিল, তা এখন অনেকটাই হালকা হয়ে আসছে।
একদিন গল্প করতে করতে অনির্বাণ হঠাৎ করেই নন্দিনীকে বলল, আচ্ছা, সেদিন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আপনি যদি আমাকে চটটা না মারতেন তাহলে হয়তো এই বিশাল পৃথিবীতে আমাদের আর কোনোদিনই দেখা হতো না। এই কথা শুনে নন্দিনী হালকা হাসল। সে উত্তর দিল, আর আপনি যদি সেদিন রাগের বশে আমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতেন তাহলে হয়তো আমি আজ এই হাসপাতালের ডাক্তার হয়ে এখানে থাকতাম না। কথাগুলো বলে দুজনেই একে অপরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তাদের দুজনের মাঝে এখন আর পুরনো কোনো ঘটনার তিক্ততা অবশিষ্ট ছিল না, বরং তার বদলে জায়গা করে নিয়েছিল এক নতুন এবং গভীর বোঝাপড়া। কিন্তু তাদের জীবনের গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়নি। যে সুন্দর সম্পর্কটা তাদের মাঝে ধীরে ধীরে গড়ে উঠছিল তাকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট নাম দেওয়ার মতো সাহস তখনও দুজনের কারো কাছেই ছিল না। আর হয়তো নিষ্ঠুর সময় তখনও তাদের ধৈর্যকে আরও কিছুটা পরীক্ষা করে দেখতে চাইছিল। যাই হোক বন্ধুরা, মায়ের চিরবিদায়ের পর অনির্বাণ নিজেকে সম্পূর্ণভাবে নিজের কাজের জগতে ডুবিয়ে দিল। সকালে ব্যাংকে যাওয়া, সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফাঁকা বাড়িতে ফেরা, আর রাতের পর রাত এক দীর্ঘ নীরবতার সাথে বসবাস করা। কিন্তু এখন সেই দমবন্ধ করা নীরবতার মাঝেও কখনো কখনো তার ফোনের রিংটোন বেজে উঠত। আর ফোনের অন্য প্রান্তে থাকত নন্দিনী। সে অত্যন্ত উদ্বেগের সাথে জিজ্ঞেস করত অনির্বাণ ঠিকমতো রাতের খাবার খেয়েছে কিনা বা সময় মতো নিজের ওষুধগুলো খেয়েছে কিনা। নন্দিনীর করা এই ছোট ছোট চিন্তাশীল প্রশ্নগুলোই অনির্বাণের সেই শূন্য আর নিষ্প্রাণ বাড়িতে জীবনের এক নতুন স্পন্দন বয়ে আনত। অন্যদিকে নন্দিনীও নিজের ডাক্তারি পড়াশোনা এবং হাসপাতালের রুগীদের সামলানোর দায়িত্ব নিয়ে সারাদিন প্রবল ব্যস্ততার মধ্যে কাটাত। কিন্তু এত কাজের চাপ সত্ত্বেও তার মনের একটা বড় অংশ সবসময় অনির্বাণের চিন্তায় মগ্ন থাকত। সে একজন ডাক্তার হিসাবে খুব ভালো করেই জানত যে দীর্ঘ একাকিত্ব মানুষকে ভেতর থেকে কিভাবে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দেয়। সে এটাও খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছিল যে মায়ের মৃত্যুর পর থেকে অনির্বাণের চোখের সেই সহজাত উজ্জ্বলতা অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। একদিন রবিবার ছুটির দিনে নন্দিনী নিজেই অনির্বাণের বাড়িতে এসে হাজির হলো। সে সোজা রান্নাঘরে গিয়ে দুজনের জন্য চা বানালো। চায়ের কাপ দুটো হাতে নিয়ে যখন সে ড্রয়িং রুমে ফিরে এলো তখন সে দেখল যে অনির্বাণ তার মায়ের একটি পুরনো ফ্রেমে বাঁধানো ছবি হাতে নিয়ে একদৃষ্টে সেদিকে তাকিয়ে বসে আছে। তার দু চোখ জলে ছলছল করছিল। নন্দিনী কোনো কথা না বলে খুব চুপচাপ তার ঠিক পাশে গিয়ে বসল। সে নিজেও সেই ছবির দিকে তাকিয়ে খুব ধীর এবং নম্র স্বরে বলল, আন্টি নিশ্চয়ই মানসিকভাবে ভীষণ শক্ত একজন মানুষ ছিলেন। অনির্বাণ সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সে বলল, হ্যাঁ, মা আমাকে জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দেননি। আর আজ যখন তিনি সত্যি আমার পাশে নেই তখন আমার বারবার মনে হয় আমি যেন আবার সেই ছোট্ট শিশুটি হয়ে গেছি, যে কিছুতেই বুঝতে পারছে না যে এরপর তার জীবনে কি করা উচিত। নন্দিনী এবার সরাসরি অনির্বাণের চোখের দিকে তাকালো। সে দৃঢ়তার সাথে বলল, আপনি মোটেই কোনো শিশু নন। আপনি আপনার জীবনে সবসময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। আপনি কখনোই নিজের বৃদ্ধ বাবা মাকে একা ফেলে চলে যাননি। অন্যের ভুলের সামনেও আপনি কখনোই মাথা নত করেননি। বিশ্বাস করুন, আজকের দিনে আপনার মতো এমন শক্ত শিরদানার মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। এই প্রথমবার অনির্বাণ সত্যিই মন খুলে নন্দিনীর দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে ছিল এক সীমাহীন কৃতজ্ঞতা। সে বলল, আর আপনিও তো নিজের উপস্থিতি দিয়ে আমার জীবনের সব কিছু একেবারে বদলে দিয়েছেন। যদি সেদিন সত্যি সত্যি আপনার বিয়েটা হয়ে যেত তাহলে হয়তো। অনির্বাণের মুখের কথা কেড়ে নিয়ে নন্দিনী নিজেই বাক্যটা শেষ করল। তাহলে হয়তো আমি আজ আপনার সামনে এখানে থাকতাম না। হয়তো কোনো এক ভুল মানুষের সাথে সারা জীবন আপোষ করে আমাকে কাটিয়ে দিতে হতো। এরপর সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কখনো কখনো আমার মনে হয় সেদিনের সেই চটটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। এই কথা শুনে দুজনেই একসাথে নিজেদের অজান্তেই হালকা হেসে ফেলল। অতীতের সেই ভয়ানক স্মৃতি এখন আর তাদের কাছে কোনো ভারী বোঝা ছিল না। তা জীবনের এক অমূল্য শিক্ষা হয়ে তাদের পথ দেখাচ্ছিল। এভাবেই সময় তার নিজের নিয়মে বয়ে চলতে লাগল। নন্দিনী তার পড়াশোনার যাবতীয় ফিস সময় মতো জমা করে দিল। তার ডাক্তারি পড়াশোনাও খুব সাবলীলভাবে এগিয়ে চলল। সে এখন আগের চেয়ে মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং পরিণত হয়ে উঠেছিল। হাসপাতালের চৌহদ্দিতে তার পরিচিতি একজন অত্যন্ত পরিশ্রমী এবং রোগীদের প্রতি সংবেদনশীল ডাক্তার হিসাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে লাগল। অন্যদিকে অনির্বাণও ব্যাংকের শাখায় নিজের কাজে নতুন করে মনোনিবেশ করতে শুরু করল। কিন্তু এখন তার একঘেয়ে জীবনে একটা সুন্দর ভারসাম্য ফিরে এসেছিল।
সময়ের সাথে সাথে ধীরে ধীরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ এবং আড্ডার পরিমাণও বাড়তে লাগলো। কখনো তারা বসত হাসপাতালের ভিড় ভাট্টা ভরা ক্যাফেটেরিয়ায়, আবার কখনো শহরের কোনো এক শান্ত আর নিরিবিলি পার্কে। তারা এখন একে অপরের সাথে নিজেদের ভবিষ্যতের স্বপ্নগুলো নিয়ে কথা বলতে শুরু করেছিল। তাদের এই স্বপ্নগুলো খুব বেশি আকাশ ছোঁয়া বা বিশাল কিছু ছিল না। তারা কেবল চেয়েছিল একটুখানি শান্তির জীবন, সামাজিক সম্মান আর একে অপরের ভরসাদায়ক সঙ্গ। একদিন সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি পড়ছিল। তারা দুজন হাসপাতালের মূল ফটকের বাইরে শেডের নিচে দাঁড়িয়েছিল। বৃষ্টি দেখতে দেখতে নন্দিনী হঠাৎ জিজ্ঞেস করল, আপনার কি কখনো এই ভেবে ভয় লাগেনি যে সমাজের লোকেরা আমাদের নিয়ে কি বলবে? একজন বিবাহ বিচ্ছিন্ন পুরুষ আর এমন একটি মেয়ে যে কিনা অতীতে আপনাকে সবার সামনে চড় মেরেছিল। অনির্বাণ এই কথায় মিষ্টি করে হেসে উত্তর দিল, সমাজের লোকেরা কবে আমাদের হয়ে আমাদের জীবনটা যাপন করেছে বলুন? ভুল যা করার তা তো আমরাই করেছি, আবার সেই ভুল থেকে শিক্ষাটাও তো আমরাই নিয়েছি। আজ যদি আমরা একে অপরকে সত্যিই বুঝতে পারি, তবে দুনিয়ার আর কোনো কথাই কোনো অর্থ রাখে না। নন্দিনী কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে খুব নিচু স্বরে বলল, আমি জীবনে কখনো কল্পনাও করিনি যে মানুষটার কাছ থেকে আমি অপরাধ বোধে দিনের পর দিন চোখ লুকিয়ে বেড়াতাম, সময়ের ফেরে সেই মানুষটি একদিন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে। অনির্বাণও একইভাবে ধীরে ধীরে বলল, আর আমি কখনো ভাবিনি যে মেয়েটা আমাকে একদিন সবার সামনে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, সেই মেয়েটাই আমাকে জীবনের কঠিন সময়ে আবার নতুন করে উঠে দাঁড়াতে শেখাবে। সেদিনের সেই বৃষ্টির সন্ধ্যায় তাদের দুজনের মাঝের সমস্ত দ্বিধা আর সংকোচের দেওয়াল চিরতরে ভেঙে চুরমার হয়ে গেল। তারা সেই প্রথমবার একে অপরের কাছে খুব পরিষ্কার ভাষায় স্বীকার করে নিল যে তারা পরস্পরকে এখন আর শুধুই বন্ধু হিসেবে দেখে না, বরং তার চেয়ে অনেক বেশি কিছু ভাবতে শুরু করেছে। তাদের এই স্বীকারোক্তি কোনো আবেগতাড়িত বা হুট করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। এটা ছিল তাদের একসাথে কাটানো সেই অগণিত সময়, আলোচনা আর একে অপরের সাথে ভাগ করে নেওয়া চরম দুঃখের সময়ের এক সুন্দর ফসল। এর কয়েক মাস পর নন্দিনী তার ডাক্তারি পড়াশোনার পাঠ সফলভাবে চুকিয়ে ফেলল। পড়াশোনা শেষ হতেই তার বাড়িতে স্বাভাবিকভাবেই আবার নতুন করে বিয়ের কথা উঠতে শুরু করল। কিন্তু এবার নন্দিনী অত্যন্ত দৃঢ়তার সাথে তার পরিবারকে পরিষ্কার জানিয়ে দিল যে সে নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিজেই নেবে। তার বাবা মাও বিগত কয়েক বছরে মেয়ের এই অদম্য পরিশ্রম ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে অবশেষে তাকে পূর্ণ সমর্থন জানালেন। অন্যদিকে অনির্বাণও নিজের আত্মীয় স্বজনদের সাথে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করল। সে জানালো যে সে জীবনে আবারও কাউকে বিশ্বাস করে নতুন সংসার পাততে চায়। তাদের এই সিদ্ধান্তে কোনো অপ্রয়োজনীয় তাড়াহুড়ো বা লোক দেখানো ব্যাপার ছিল না, সেখানে ছিল শুধুই একে অপরের প্রতি সীমাহীন সত্যতা। একদিন অনির্বাণ নন্দিনীকে ঠিক সেই জায়গাটিতেই ডেকে পাঠালো যেখানে ওই হাসপাতালে প্রথমবার তাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল। সেই একই চিরচেনা ভিড়, সেই একই হাসপাতালের বারান্দা, কিন্তু এখন তাদের জীবনের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। অনির্বাণ কোনো ভনিতা বিনা সরাসরি নন্দিনীকে জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই আমার জীবনের অংশ হতে চাইবেন? এই কথা শুনে এবার আর কোনো রাগ বা কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই নন্দিনীর চোখ আনন্দে ছলছল করে উঠল। সে মুখে অমলিন হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি চাইব, তবে কথা দিচ্ছি এবার যদি আমি রেগেও যাই তবে আর আপনাকে চড় মারব না। এই কথা শুনে দুজনেই প্রাণ খুলে হেসে ফেলল। তাদের দুজনের সেই হাসির মধ্যে লুকিয়েছিল এক গভীর প্রশান্তি। সেখানে ছিল এক অদ্ভুত আপনত্ব আর এক নতুন এবং সুন্দর শুরুর প্রতি অগাধ বিশ্বাস। অবশেষে তাদের জীবনের সামনে এক সম্পূর্ণ নতুন অধ্যায় উন্মোচিত হতে চলেছিল। কিন্তু আমরা সবাই জানি প্রতিটি নতুন শুরুর সাথেই কাঁধে এসে পড়ে একগুচ্ছ নতুন দায়িত্ব। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের সমাজ, পরিবার আর নিজেদের মনের ভেতরের লুকোনো ভয়ের সম্পূর্ণভাবে মোকাবেলা করা। আর হয়তো এটাই ছিল নিয়তির তরফ থেকে নেওয়া তাদের পরবর্তী এবং চূড়ান্ত পরীক্ষা। এই কঠিন বৈতরণী পার করতে পারলেই কেবল তাদের সম্পর্ক তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারত। যাই হোক বন্ধুরা, হাসপাতালের সেই শান্ত বারান্দা থেকে যে এক অদ্ভুত সম্পর্কের সূত্রপাত হয়েছিল তা এবার সারা জীবনের স্থায়ী সাথী হতে চলেছিল। তবে তারা দুজনেই অত্যন্ত পরিণত হবার কারণে জানত যে জীবন কাটানোর জন্য শুধু আবেগই যথেষ্ট নয়, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস, চরম ধৈর্য আর পরিষ্কার উদ্দেশ্য থাকাও ঠিক ততটাই জরুরি।
নন্দিনী তাই সবার প্রথমে নিজের বাবা মায়ের সাথে বসে পুরো বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলল। সে তাদের কাছে নিজের অতীত বা বর্তমানের কোনো কথাই আর গোপন রাখল না। সে তার বাবা মাকে বিস্তারিতভাবে জানালো যে কিভাবে বেশ কয়েক বছর আগে শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি আর রাগের বশে সে এক নিরীহ মানুষকে নিদারুণ কষ্ট দিয়েছিল, আর কিভাবে সেই একই মানুষটা পরে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছিল। সবটা শোনার পর শুরুতে তার বাবা মা অত্যন্ত অবাক এবং হতভম্ব হয়ে গেলেন। তাদের প্রধান দুশ্চিন্তা ছিল যে সমাজের মানুষজন এই ব্যাপারটা জানলে কি বলবে, পাছে লোকেরা আবার সেই পুরনো কাসন্দি ঘাঁটতে শুরু করে, এই ভয় তাদের কুরে কুরে খাচ্ছিল। কিন্তু নন্দিনী অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তাদের বোঝালো, যদি একজন মানুষ নিজেকে বদলাতে পারে, যদি মানুষের চিন্তাধারা বদলাতে পারে, তবে কেন আমরা পুরনো সম্পর্কগুলোকে একটা দ্বিতীয় সুযোগ দিতে পারবো না? কথাগুলো বলার সময় তার চোখে ফুটে ওঠা প্রবল আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তার বাবা মা এটা উপলব্ধি করলেন যে তাদের মেয়ে এখন আর সামান্য আবেগে গা ভাসিয়ে দেওয়া কোনো অপরিণত মেয়ে নেই, বরং সে এখন বেশ ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মতো একজন অত্যন্ত পরিণত নারী হয়ে উঠেছে। মেয়ের এই দৃঢ়তা দেখে ধীরে ধীরে নন্দিনীর বাবা মায়ের মনও এই সম্পর্কটা মেনে নিল। অন্যদিকে অনির্বাণের দিক থেকে এই বোঝাপড়ার কাজটা ছিল কিছুটা আলাদা। তার বাবা মা দুজনেই তখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। পরিবারের বলতে তার কেবল কিছু দূরের আত্মীয় স্বজন ছিল, যাদের সাথে তার দৈনন্দিন যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। যখন সে তাদের ডেকে জানালো যে সে জীবনে আবার নতুন করে বিয়ে করতে চায়, তখন স্বাভাবিকভাবেই তাদের তরফ থেকে অনেক ধরনের প্রশ্ন ধেয়ে এলো। পাত্রীকে, তার পরিবার কেমন, অতীতে তার সাথে অনির্বাণের কি এমন ঘটেছিল। অনির্বাণ অত্যন্ত সাবলীলভাবে প্রতিটি প্রশ্নের খুব পরিষ্কারভাবে উত্তর দিল। সে আত্মীয়দের উদ্দেশ্য করে বলল, আমরা দুজনেই আমাদের জীবনের ফেলে আসা ভুলগুলো থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি। আমি সমাজের কাছে লোক দেখানোর জন্য নয়, বরং চরম সত্যের ওপর ভিত্তি করেই একটা নতুন সম্পর্ক গড়তে চাই। অনির্বাণের এই অকৃত্রিম সত্যতা এবং স্পষ্টবাদিতা ধীরে ধীরে সমস্ত আত্মীয় স্বজনের মনের সন্দেহ পুরোপুরি দূর করে দিল। শেষমেশ তারাও মেনে নিয়ে বলল যে তুমি নিজে যদি এই সিদ্ধান্তে খুশি থাকো, তবে এর থেকে বেশি আমাদের আর কী বা চাওয়ার থাকতে পারে। এর কিছুদিন পর অত্যন্ত সাধারণ এবং ঘরোয়াভাবে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হল। কলকাতার কোনো এক পুরনো মন্দিরের শান্ত প্রাঙ্গণে কেবল দুই পরিবারের কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। সেখানে কোনো ধরনের জাঁকজমকপূর্ণ বা জমকালো সাজসজ্জা ছিল না, ছিল না আধুনিক বিয়ের কোনো হইচই বা কোলাহল। সেখানে কেবল উপস্থিত ছিল এমন দুজন মানুষ যারা নিজেদের অতীতের সমস্ত অন্ধকার এবং জটিলতাগুলোকে চিরতরে পেছনে ফেলে এক নতুন জীবনের শুরু করতে যাচ্ছিল। বিয়ের আসরে যখন নন্দিনী নিজের হাতে অনির্বাণের গলায় মালা পরিয়ে দিল, তখন তাদের দুজনেরই চোখের সামনে বিগত বছরগুলোর অসংখ্য স্মৃতি যেন চলচ্চিত্রের মতো ভাসতে শুরু করল। ব্যাংকের সেই উপচে পড়া ভিড়, রাগের সেই ভয়ানক মুহূর্ত, হাসপাতালের বারান্দায় সেই আকস্মিক সাক্ষাৎ, মায়ের সেই মরণাপন্ন অসুস্থতা, আর তারপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে বেড়ে ওঠা সেই সুন্দর বোঝাপড়া, সব কিছুই যেন এক দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রার মতো তাদের চোখের সামনে ভাসছিল। বিয়ের পর তাদের আসল জীবন শুরু হলো। প্রতিদিনের সকালগুলো তাদের সামনে ভিন্ন ভিন্ন এবং নতুন নতুন দায়িত্ব নিয়ে হাজির হতো। কখনো হাসপাতালে নন্দিনীর ডিউটি অনেক দীর্ঘ হয়ে যেত, আবার কখনো মাসের শেষের দিকে অনির্বাণকে ব্যাংকের কাজ সামলাতে অনেক রাত পর্যন্ত অফিসে পড়ে থাকতে হতো। অনেক সময় সারাদিনের কাজের পর ক্লান্তি এত বেশি মাত্রায় তাদের গ্রাস করত যে রাতে বাড়ি ফিরে দুজনের নিজেদের মধ্যে কথা বলার মতো সামান্য শক্তিটুকুও আর অবশিষ্ট থাকত না। কিন্তু তাদের আগের জীবনের সাথে এখনকার জীবনের সবচেয়ে বড় পার্থক্য এটাই ছিল যে তারা এখন আর কেউ একা ছিল না। সারাদিন কাজ বা পারিপার্শ্বিক পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, রাতে বাড়ি ফিরলে একজন বিশ্বস্ত সঙ্গী যে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে, এই ভাবনাটাই তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিত। একসময় সেই খাঁ খাঁ করা বাড়ির নীরবতা এখন আর ভয়ানক নিস্তব্ধতা ছিল না, তা এখন এক পরম শান্তিতে পরিণত হয়েছিল। দুটো ভিন্ন মানুষ একসাথে থাকতে শুরু করলে যেমনটা হয়, কখনো কখনো তাদের দুজনের মধ্যেও ছোটোখাটো বিষয় নিয়ে মতভেদ বা তর্কাতর্কি হতো, কিন্তু তারা দুজনেই নিজেদের অতীতের অভিজ্ঞতা থেকে একটা কথা খুব শক্ত করে ঠিক করে নিয়েছিল, তা হলো রাগের বশবর্তী হয়ে তারা আর কোনোদিনই কোনো সিদ্ধান্ত নেবে না। যদি কোনো বিষয় নিয়ে কথা বাড়ে বা মতবিরোধ দেখা দেয়, তবে তারা মুখোমুখি বসে সেটা আলোচনা করে মিটিয়ে নেবে। হয়তো এই পারস্পরিক বোঝাপড়ার অভাবটাই অতীতে তাদের দুজনের জীবনেই ছিল
কিন্তু এখন তারা খুব ভালোভাবে জানত যে কোনো সম্পর্ক কখনোই মানুষের অহংকার দিয়ে টিকে থাকে না, বরং তা টিকে থাকে পারস্পরিক আলোচনা এবং শ্রদ্ধার মাধ্যমে। অনির্বাণ প্রায় পুরনো দিনের কথা তুলে মজা করে নন্দিনীকে বলতো, যদি সেদিন তুমি আমার কথা শুনে সত্যি সত্যি লাইনের পেছনে ফিরে যেতে, তাহলে হয়তো আজ আমার জীবনে এত বড় খুশি আসতো না। তার কথা শুনে নন্দিনী হেসে পাল্টা উত্তর দিত, আর যদি আপনি সেদিন রাগের বশে আমার নামে থানায় অভিযোগ করে দিতেন, তাহলে হয়তো আমি এই জীবনে ডাক্তারই হতে পারতাম না। পুরনো দিনের সেই তিক্ত ঘটনা এখন আর তাদের মনে কোনো ধরনের কষ্ট দিত না, বরং সেই ঘটনার কথা মনে পড়লে তাদের মুখে এক অমলিন হাসি ফুটে উঠত। এভাবেই আরও কিছুটা সময় কেটে যেতে লাগল। নন্দিনী তার স্পেশালাইজেশন শেষ করে হাসপাতালে একটি স্থায়ী চিকিৎসকের পদ পেয়ে গেল। সে তার রোগীদের প্রতি ঠিক ততটাই সংবেদনশীল আর যত্নশীল ছিল, যতটা যত্ন সে অতীতে অনির্বাণের মায়ের প্রতি দেখিয়েছিল। অন্যদিকে অনির্বাণও নিজের পেশাগত কাজ আর বাড়ির দায়িত্বের মধ্যে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখতে শিখে গিয়েছিল, এবং সে একজন অত্যন্ত বুদ্ধিমান ও আদর্শ স্বামী হয়ে উঠেছিল। কয়েক বছর পর একদিন নন্দিনী যখন অনির্বাণকে জানালো যে সে খুব শিগগিরই বাবা হতে চলেছে, তখন খবরটা শুনে অনির্বাণের দু চোখ খুশিতে ছলছল করে উঠল। সেই মুহূর্তে তার নিজের মায়ের বলা শেষ কথাগুলো খুব মনে পড়ে গেল। এর কিছুদিন পর তাদের জীবনে আসা নতুন অতিথির অর্থাৎ তাদের সন্তানের প্রথম কান্নার আওয়াজ যেন তাদের অতীতের সমস্ত কষ্ট এবং যন্ত্রণাকে নিমেষে ভুলিয়ে দিল। অনির্বাণ নিজের অন্তরে গভীরভাবে অনুভব করল যে মানুষের জীবন সত্যি কাউকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না। নন্দিনী সেদিন হাসি মুখে তাকে বলল, এবার দেখুন, ভগবান কিন্তু সত্যিই আপনাকে একা ছেড়ে দেননি। অনির্বাণ তার দিকে তাকিয়ে একগাল হালকা হাসির সাথে উত্তর দিল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, হয়তো সেদিন মা একদম ঠিক কথাই বলে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তটিতে তারা দুজনেই গভীরভাবে বুঝতে পারল যে তাদের জীবনের এই দীর্ঘ যাত্রাটা শুধুই দুজন সাধারণ মানুষের গল্প ছিল না, বরং এটি ছিল চরম ধৈর্যের এবং জীবন থেকে নেওয়া এক বিশাল শিক্ষার গল্প। বন্ধুরা, কলকাতার বুকে ঘটে যাওয়া এই অসামান্য গল্পটির সবচেয়ে বড় শিক্ষা হলো যে জীবনে ঘটে যাওয়া একটিমাত্র ভুল কখনোই জীবনের শেষ অধ্যায় হতে পারে না। মানুষের সাময়িক রাগ যে কোনো সুন্দর সম্পর্ককে নিমেষে ভেঙে চুরমার করে দিতে পারে, কিন্তু সত্যিকারের ক্ষমা এবং পারস্পরিক বোঝাপড়া সেই ভাঙা টুকরোগুলোকে আবার নতুন করে জুড়েও দিতে পারে। মনে রাখবেন, মানুষের আসল পরিচয় তার করা ভুলে লুকিয়ে থাকে না, বরং সেই ভুল থেকে সে কী শিক্ষা গ্রহণ করল তার উপরেই তার পরিচয় নির্ভর করে। মনের ভেতর থেকে সমস্ত অহংকার দূরে সরিয়ে রেখে বিশ্বাস এবং ধৈর্যকে আপন করে নিন, তবেই যে কোনো সম্পর্ক ভেতর থেকে মজবুত হয়ে ওঠে। কিন্তু এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি কোনোদিন অনির্বাণের জায়গায় থাকতেন, তবে কি সেদিনের সেই অপমানের জন্য অভিযোগ দায়ের করতেন, নাকি এত বড় মনের পরিচয় দিয়ে ক্ষমা করে দিতেন? আর যদি আপনারা নন্দিনীর জায়গায় থাকতেন, তবে কি এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও নিজের ভুল স্বীকার করে গিয়ে ক্ষমা চাইতে পারতেন? আপনাদের মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি এই বাস্তব ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে এই গল্পটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।